আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওগুলোতে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের পরমাণু বিষয়ক, বর্ণালী বিষয়ক, এরপরে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্কের মাধ্যমে কিভাবে অদক্ষেপ পড়ে সেই অদক্ষেপ পড়ার ম্যাথগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছি। এখন আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সম-আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমত, সম-আয়ন শব্দটার মানে কি? সম-আয়ন মানে হচ্ছে সমান আয়ন, একই আয়ন। হ্যাঁ, সম-আয়ন মানে যদি একই আয়ন থাকে তখন সেটাকে বলা হয় সম-আয়ন। আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা বুঝতে পারবো। ধরে নিই এখানে একটা দ্রবণ আছে, এখানে সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে। এখানে যে সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে, এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে স্বল্প বিয়োজিত লবণ। আমরা এর আগে বলছি স্বল্প বিয়োজিত লবণ মানে হচ্ছে যে লবণটা কোনো দ্রবণে আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ অল্প পরিমাণে বিয়োজিত হয়, সেটাকে বলা হয় স্বল্প বিয়োজিত লবণ। এখন এই স্বল্প বিয়োজিত লবণের একটা দ্রবণ আমাদের কাছে আগে থেকে আছে, পানিতে এটা দ্রবীভূত আছে। তাহলে পানিতে এটা কিভাবে দ্রবীভূত আছে? AgCl, আমাদেরকে ডাবল অ্যারো চিহ্ন দিতে হবে, Ag প্লাস এবং Cl মাইনাস। যেহেতু এটা স্বল্প বিয়োজিত সেহেতু আমাদেরকে ডাবল অ্যারো চিহ্ন দিতে হবে। এখন এই দ্রবণে AgCl খুবই সামান্য পরিমাণ দ্রবীভূত আছে বা বিয়োজিত অবস্থায় আছে। এখন যদি আমরা নতুন করে আরেকটা লবণ এখানে যোগ করি, যেটা হচ্ছে শক্তিশালী লবণ, ধরা যাক NaCl। তো NaCl যুক্ত করলে NaCl বিয়োজিত হয়ে তৈরি করে Na প্লাস এবং Cl মাইনাস। তাহলে এই যে NaClটা যুক্ত করলাম, NaCl কিন্তু শক্তিশালী লবণ, যার কারণে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে Na প্লাস এবং Cl মাইনাসে কনভার্ট হলো। তো আমাদের দ্রবণে আগে থেকে Cl মাইনাস ছিল, এখন নতুন করে Cl মাইনাস আসলো। যেহেতু একই আয়ন আসলো, সো এই দুটা আয়নকে বলা হয় সম-আয়ন। যদি কখনো দুটি লবণ থেকে একই ধরনের আয়ন তৈরি হয় তখন সেই আয়নটাকে আমরা বলি সম-আয়ন। এখন সম-আয়ন প্রভাব কি? প্রভাব মানে কোনো কিছু দ্বারা কোনো কিছুর যদি পরিবর্তন হয় সেটাকে আমরা প্রভাব বলতে পারি। কারো দ্বারা কারো মধ্যে যদি কোনো পরিবর্তন আসে সেটাকে আমরা বলি প্রভাব। এখন নতুন করে যে সমান আয়ন আসলো, এটার প্রভাব এটার উপর কেমন হবে সেটাকেই বলা হবে সম-আয়ন প্রভাব। তো প্রভাবটা কেমন হবে? এই যে নতুন লবণটা আসলো, এই লবণটার প্রভাবে এই আগের স্বল্প বিয়োজিত লবণের দ্রাব্যতা তো অলরেডি কম ছিল, এখন দ্রাব্যতা আরো কমে যাবে। এভাবে কোনো সবল তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে, তবে একই আয়ন বিশিষ্ট হতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? একই আয়ন বিশিষ্ট কোনো সবল তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে কোনো দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা যদি হ্রাস পায়, এই ঘটনাটাকে বলা হয় সম-আয়ন প্রভাব। তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কার উপস্থিতিতে কার দ্রাব্যতা হ্রাস পাবে? সবলটার উপস্থিতিতে দুর্বলটার। এখন এরকম কি হতে পারে না যে দুর্বলটার কারণে সবলটার? হ্যাঁ হয়, তবে এটা এতটাই সামান্য যে, এতটাই নগণ্য যে সেটা আমরা ধরি না। এটা অনেকটা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে। কোনো সবল কেউ যদি আসে, দুর্বল কেউ তাকে জায়গা ছেড়ে দেয়, দুর্বল কেউ তার চেয়ার ছেড়ে দেয়। ঠিক এখানেও সেম। এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইড যেহেতু সবল লবণ, সেটা আসার ফলে AgCl তার জন্য জায়গা করে দিছে, সে নিজেই কি হয়ে গেছে? দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে, তার দ্রবণীয়তা কমে গেছে, অর্থাৎ দ্রাব্যতা কমে গিয়ে সোডিয়াম ক্লোরাইডকে জায়গা করে দিছে। তাহলে এভাবে কোন সবল লবণের উপস্থিতিতে দুর্বল লবণের দ্রাব্যতা হ্রাস পাওয়ার ঘটনাটাকে সম-আয়ন প্রভাব বলা হয়। তবে শর্ত একটা, দুইটার মধ্যে সেম আয়ন থাকতে হবে। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আলোচনা, আমরা বিশ্লেষণ করলাম। বাট এখন ব্যাপারটা হচ্ছে এখানে কারণটা কি? কেন সবল লবণের উপস্থিতিতে দুর্বল লবণের দ্রাব্যতা হ্রাস পাবে? এটার মেইন মেকানিজমটা কি? কারণটা কি? কারণটা যদি আমাদেরকে বুঝতে হয়, আমাদেরকে দেখতে হবে এই যে AgClটা প্রথমে দ্রবীভূত ছিল, AgCl এর একটা KSP আছে। যেহেতু দুর্বল লবণ, দুর্বল লবণের KSP থাকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের। তো সেই KSPটা কত? আমরা KSP সমান জানি উপাদান আয়ন সমূহের সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে Ag প্লাসের ঘনমাত্রা ইন্টু Cl মাইনাসের ঘনমাত্রা, এটা হচ্ছে কার KSP? এই AgCl এর KSP।
এখন এই AgCl এর KSP এর মানটা হবে Ag প্লাস এর ঘনমাত্রা ইনটু Cl মাইনাস এর ঘনমাত্রার গুণফল সম্পৃক্ত অবস্থায়। তো এখন এখানে তো Cl মাইনাস ছিল, কিন্তু এখন নতুন করে NaCl যুক্ত করার কারণে NaCl থেকেও তো নতুন করে কিছু Cl এখানে অ্যাড হইছে। আর অ্যাড হওয়া মানে কি, ঘনমাত্রা বেড়ে গেছে না? আর ঘনমাত্রা যেহেতু বেড়ে গেছে, তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা যদি বাড়ে, আমরা জানি কোনো সময় যদি গুণ করার ক্ষেত্রে কোনো কিছুর মান বেড়ে যায়, তাহলে গুণফল বেড়ে যাবে, গুণফল বেড়ে যাবে, অর্থাৎ কে বেড়ে যাবে, KSP বেড়ে যাবে। কিন্তু এটা কখনোই সম্ভব না। কোনো একটা নির্দিষ্ট লবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় KSP এর মান ধ্রুবক, KSP কখনো পরিবর্তন হতে পারবে না। এটা যদি ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করি, ধরে নিই 48 সমান, আমরা 48 কে যদি ভাগ করে লিখি তাহলে কি লেখা যায়, 6 গুণ 8 48, 6 8 48। এখন এই 48 সংখ্যাটা 6 এবং 8 এর গুণফল। আমাকে বলা হলো 48 কে সমান রেখে, 48 কে ধ্রুব রেখে আমাদেরকে অন্য দুইটা জিনিসের গুণফল লিখতে হবে যেটা 48 এর সমান হয়। এখন যদি আমি এখানে 9 করে দিই তাহলে কি 48 এর সমান হবে? হবে না, 6 9 54 হয়ে যাবে। বাট আমাদেরকে 48 কি রাখতে হবে, সমান রাখতে হবে। তো যদি সমান রাখতে হয় তাহলে আমি যদি একদিকে বাড়াই, এদিকে যদি বাড়াই দিই 8 করে দিই, এদিকে কমে যাবে, এদিকে কমে 6 হয়ে যাবে। অথবা এদিকে যদি বাড়াই 12 করে দিই, এদিকে কমে 4 হয়ে যাবে, 4 12 48। ঠিক এখানেও সেম, আমাদের এই যে ক্লোরাইড লবণটা যুক্ত করার কারণে ক্লোরাইড লবণটা যেহেতু বেড়ে গেল, তাহলে এইদিকে যেহেতু বেড়ে গেছে এইদিকে কমে যেতে হবে। তাহলে Cl প্লাস বেড়ে গেছে, Ag প্লাস কমে যেতে হবে। তাহলে গুণফলটা কি থাকবে, বরাবর থাকবে। এখানে যেরকম একদিকে বাড়ছে অন্যদিকে কমে গিয়ে গুণফলটাকে সমান রাখছে, ঠিক এখানেও সেম, একদিকে বাড়ছে অন্যদিকে কমে গিয়ে গুণফলটা যাতে ব্যালেন্স থাকে। এখন Ag প্লাস কিভাবে কমবে, Ag প্লাস কমার উপায়টা কি? এখানে দেখো Ag প্লাসটা পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটাইতে পারে। পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কিছু Ag প্লাস কিছু Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে AgCl এ কনভার্ট হবে। তো কিছু Ag প্লাস Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে যদি AgCl এ কনভার্ট হয়, তাহলে এটা কি দ্রবণে দ্রবীভূত হইলো, নাকি দ্রবণ থেকে আয়নগুলো যুক্ত হয়ে আলাদা হয়ে গেল? নিশ্চয় আয়ন থেকেগুলো যুক্ত হয়ে আলাদা হয়ে গেছে। মনে রাখবা, কখনো যদি AgCl সম্মুখমুখী বিক্রিয়ার মাধ্যমে ভাঙ্গে বিয়োজিত হয়ে Ag প্লাস Cl মাইনাসে পরিণত হয়, তার মানে সেটা দ্রবণে দ্রবীভূত হয়েছে। আর যদি Ag প্লাস আর Cl মাইনাস যুক্ত হয়ে আবার AgCl এ কনভার্ট হয়, তার মানে এটা দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে, গোটা লবণ হয়ে গেছে। তার মানে Cl মাইনাস নতুন করে আসার কারণে Ag প্লাস কমবার জন্য কিছু Ag প্লাস কিছু Cl মাইনাসের সাথে বিক্রিয়া করে পুনরায় AgCl এ পরিণত হবে। আর পুনরায় AgCl এ পরিণত হওয়া মানে AgCl সলিড, আর সলিড মানে সেটা অদক্ষিপ্ত হবে, সেটা তলানি পড়বে, দ্রাব্যতা কমে যাবে। এই হচ্ছে মূল কারণ। আমরা তাহলে দেখলাম সময়ন প্রভাব কি, সময়ন প্রভাবের কারণে কিভাবে একটা দুর্বল লবণের দ্রাব্যতা হ্রাস পায়। এখন আমরা এই জিনিসটা থেকে আরেকটা ব্যাপার আলোচনা করতে পারি। ধরো আমরা এইটার প্রয়োগটা কোথায় করি, বা এই জিনিসটা, এই কনসেপ্টটা আমরা কোথায় প্রয়োগ করতে পারি। দেখো, আমরা যখন কোনো পানি থেকে সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করতে চাই, যদি সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করতে চাই, এটা সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে দ্রবীভূত আছে, আমি যদি এই পানির মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড আছে সেখানে যদি কিছু HCl দিয়ে দিই, গাঢ় HCl, তাহলে গাঢ় HCl এর মধ্যে H প্লাস আর Cl মাইনাস আছে। আবার NaCl-টাও যেটা দ্রবীভূত আছে সেটা তো Na প্লাস Cl মাইনাস আছে। তো Cl মাইনাস সেম, যার কারণে একই আয়ন আসার কারণে NaCl এর দ্রাব্যতা হ্রাস পাবে। আর NaCl এর দ্রাব্যতা যখন হ্রাস পাবে NaCl অদক্ষিপ্ত হবে, আমি NaCl এর ক্যালাস আকারে এটাকে আলাদা করতে পারবো। তাহলে এই সময়ন প্রভাব প্রয়োগ করে আমরা কোনো একটা লবণের দ্রবণে একই আয়ন বিশিষ্ট আরেকটা লবণ বা আরেকটা অ্যাসিড বা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য যোগ করে ওই লবণটার অদক্ষেপ ফেলতে পারি, আর এই অদক্ষেপ ফেলার মাধ্যমে ওটাকে আমরা আলাদা করতে পারি। শুধু তাই না, এটা প্রয়োগ করে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, যদি কখনো এখানে দুইটা লবণের মিশ্রণ থাকে, ধরো আমার এখানে দুইটা লবণের মিশ্রণ আছে, সেটা হচ্ছে কপার সালফাইড আর জিঙ্ক সালফাইড।
কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড। এখন এই কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড মিশ্রিত অবস্থায় আছে এখানে এই দ্রবণের মধ্যে। আমাকে বলা হলো এই কপার সালফাইড আর জিঙ্ক সালফাইডকে আলাদা করে দিতে হবে। তো আমি কিভাবে আলাদা করব? আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দ্রবণের মধ্যে যদি সালফার আছে এরকম একটা যৌগ যোগ করি, যেমন H2S। তো H2S যোগ করলে কি হবে? আমরা পাশাপাশি H2S এর পাশাপাশি এখানে HCl ও যোগ করব। তখন H2S ও S2- আছে, কপার সালফাইড আর জিঙ্ক সালফাইডও S2- আছে। তো এই S2- এর উপস্থিতিতে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। তো কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা যদি হ্রাস পায় তাহলে এরা অদক্ষিপ্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, কপার সালফাইড আর জিঙ্ক সালফাইডকে একসাথে অদক্ষিপ্ত হবে? কখনোই না। এখানে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড যেহেতু ভিন্ন অণু, তাহলে এদের দ্রাব্যতা ভিন্ন নিশ্চয়। কপার সালফাইডের দ্রাব্যতা আমরা জানি 4 × 10⁻38, জিঙ্ক সালফাইডের দ্রাব্যতা আমরা জানি 1.2 × 10⁻23। এই দ্রাব্যতা মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট আমি দ্রাব্যতার গুণফলগুলো এই জন্য লিখলাম যাতে আমরা ব্যাপারটা বুঝতে পারি। দেখো, কপার সালফাইডের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল হচ্ছে 10⁻38, আর জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল হচ্ছে 10⁻23। যে কার বেশি? দ্রাব্যতার গুণফল জিঙ্ক সালফাইডের বেশি, কপার সালফাইডের কম। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছি যে দুর্বল সে আগে অদক্ষিপ্ত হবে, যে সবল সে পরে অদক্ষিপ্ত হবে। তো এই দুইটার মধ্যে কে দুর্বল? নিশ্চয় কপার সালফাইড দুর্বল, কারণ কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল কম। আর কারো যদি দ্রাব্যতা গুণফল কম হয় নিশ্চয়ই তার দ্রাব্যতাও কম। সো এখানে কপার সালফাইড আগে অদক্ষিপ্ত হয়ে যাবে, জিঙ্ক সালফাইড দ্রবণে থেকে যাবে। তাহলে কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড পরস্পর থেকে আলাদা হয়ে গেল। আমি ব্যাপারটা আরেকটু সিম্পলি বলি, সেটা হচ্ছে যখন কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইডের দ্রবণে সালফার যুক্ত আরেকটা দ্রবণ আমরা যোগ করব H2S, তখন এই S এর উপস্থিতিতে এই কপার সালফাইড জিঙ্ক সালফাইড দুইটারই দ্রাব্যতা হ্রাস পাবে। তবে যেটা দ্রাব্যতা গুণফল কম সেটার বেশি হ্রাস পাবে, যেটা দ্রাব্যতার গুণফল বেশি সেটার কম হ্রাস পাবে। যেটা দ্রাব্যতার গুণফল খুব কম তার KIP KSP চেয়ে আগে বেশি হয়ে যাবে, যার কারণে সে আগে অদক্ষিপ্ত হবে। বাট যেটার KSP বেশি সেটা পরে অদক্ষিপ্ত হবে। এইভাবে আমরা দুইটাকে সেপারেট করতে পারি। শুধু তাই না, আমরা কপার সালফেট জিঙ্ক সালফেটকে আলাদা করতে পারি। শুধু তা না, আমরা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইডের মিশ্রণ থেকেও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইডকে আলাদা করতে পারবো। তখন আমাদেরকে কি যোগ করতে হবে? যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে OH আছে, জিঙ্কের সাথে OH আছে, আমরা যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি, অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম প্লাস সেম, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। তো OH- এর দ্রাব্যতাও হ্রাস পাবে। তো OH- এর দ্রাব্যতা হ্রাস পাইলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডেরও দ্রাব্যতা হ্রাস পাবে, জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতাও হ্রাস পাবে। এখন আগের কনসেপ্ট, আগের নিয়ম অনুসারে যেটা দ্রাব্যতার গুণফল কম সেটা আগে অদক্ষিপ্ত হবে, যেটা দ্রাব্যতার গুণফল বেশি সেটা পরে অদক্ষিপ্ত হবে। এখন আমরা দেখব কার দ্রাব্যতার গুণফল কত। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে 3.7 × 10⁻15, আর জিঙ্ক সালফাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে 1.8 × 10⁻11। তাহলে দ্রাব্যতার গুণফল কার কম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কম। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আগে অদক্ষিপ্ত হবে, দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে, জিঙ্ক হাইড্রোক্সাইডটা দ্রবণে থেকে যাবে। এভাবে দুইটা দ্রবণকে আমরা আলাদা করতে পারি। সোজা কথায় একই আয়ন যোগ করলে যেটার দ্রাব্যতা গুণফল কম সেটা আগে আলাদা হবে, যেটা দ্রাব্যতার গুণফল বেশি সেটা পরে আলাদা হবে। তাহলে আমরা আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে অল্প সময়ে আমরা পুরো সময়ায়ন প্রভাবটা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আশা করি তোমাদের যদি একই আয়ন বিশিষ্ট এরকম কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, প্রশ্নে সবসময় এভাবে যৌগ দিয়ে দিবে না। অনেক সময় কি করে, দ্রবণে AB দেয়, আরেকটা যৌগ MB যোগ করবে,
এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এখানেও বি আছে, এখানেও বি আছে, সমান আয়ন আছে, তাহলে সমান আয়ন থাকার কারণে এমবি এর উপস্থিতিতে এ বি এর দ্রাব্যতা হ্রাস পাবে। এভাবে কেন হ্রাস পায় এই টাইপের প্রশ্ন পরীক্ষায় 4 মার্কের জন্য আসতে পারে। এই টপিকসটা যদিও শর্ট সিলেবাসে নাই, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকেও এই টপিকসটা থেকে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়। একেবারে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো সৃজনশীল আছে এর মধ্যে বেশ কয়েকবার এই জায়গা থেকে প্রশ্ন এটা আসছে। সো তোমরা এই ক্লাস করার মাধ্যমে কেন দ্রাব্যতা হ্রাস পায় সময়ায়ন প্রভাবের ফলে সেটা বিস্তারিত জানতে পারলে, আশা করি এই ক্লাসের এই পড়াটা সুন্দরভাবে গোছায় লিখতে পারলে তুমি 4 মার্কে 4 মার্ক পেতে পারো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে সময়ায়ন প্রভাবের মাধ্যমে দ্রাব্যতা কতটুকু হ্রাস পায় সেটা ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে আমরা সেটা দেখাবো। আজকে